হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th আবার চলে এসেছি ক্লাস 11 নিয়ে। ক্লাস 11th যেখানে ছেড়েছিলাম সরল দোলগতি, তারপরের যে অধ্যায়, মানে তোমাদের প্রচণ্ড কমেন্ট ছিল যে স্যার তরঙ্গ গতি বা ওয়েভ মোশন যেটা, সেই অধ্যায়টা কমপ্লিট করিয়ে দিন। তো সেই অধ্যায়টা হচ্ছে ইউনিট নাম্বার 10-এর 3 নম্বর অধ্যায়। তো 3 নম্বর অধ্যায় যদি যাই তাহলে আগে 2টা তো কমপ্লিট করতে হবে। মানে সরল দোলগতি অধ্যায় নাম্বার 1 ছিল, ওটা তো কমপ্লিট করেই দিয়েছি। তো 2টা না করে 3-এ তো যাব না, কারণ একটা রিদম তো ফলো করতেই হবে। তো তোমাদের এত কমেন্টের জন্যই মানে আমি ভেবেছিলাম আর 11-এর হয়তো আর বানাবো না, কারণ এমনি তো পরের বছর নতুন বই হবে, তো পরের বছর যদি আবার পুনরায় বানানো যায় তো যেতে পারে, এমনি ব্যাপার। তো তারপরে তোমাদের কমেন্ট দেখে পড়ে ভালো লাগলো, তাই মনে হলো যে না, অত্যন্ত দরকার তোমাদের। আর যেখানে ছাত্রছাত্রীদের দরকারের বিষয় আসে সেখানে তো বানাতেই হবে, প্রয়োজন। তো তরঙ্গ গতি বানাবো অতি অবশ্যই। আজকের ভিডিওটা কমপ্লিট করে দিই কম্পনের প্রকৃতি অধ্যায়টার থেকে। কম্পনের প্রকৃতি অধ্যায়ের একটা মজাদার বিষয় হলো যে এখানে এমসিকিউ আছে 12টা, আর প্রবলেম সেট 1-এর একটাই প্রশ্ন। প্রবলেম সেট 2 নেই, হটস নেই, এটাই বিষয়। তো একটা প্রশ্নের জন্য তো প্রবলেম সেট 1-এর একটা ভিডিও করব না, একটা প্রশ্নের জন্য। সেই জন্য কম্পনের প্রকৃতি অধ্যায়টা থেকে এমসিকিউ আর প্রবলেম সেট 1 দুটোই একটা ভিডিওতে, অর্থাৎ আজকের এই ভিডিওতেই থাকবে। অর্থাৎ ওই দিকের 12টা প্রশ্ন, এদিকের একটা প্রশ্ন, মোট 13টা প্রশ্ন নিয়ে আলোচনা হবে। এটাই ছিল আজকের বক্তব্য। শুরুটা এইভাবেই হলো। আর তরঙ্গ গতিও আসছে, এরপরের ভিডিওটায় তরঙ্গ গতির উপরে থাকবে, এমসিকিউ থাকবে, প্রবলেম সেট 1 থাকবে, 2 থাকবে। ওইটা একটু বড় চ্যাপ্টার, ওটা ভালোই প্রশ্ন আছে, প্রশ্নের পরিমাণও অনেকটাই বেশি। তো আগে এটা কমপ্লিট করব, তারপর ওটা কমপ্লিট করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তার সাথে সাথে তোমাদের সেমিস্টার 2-এর পরীক্ষা, মানে পরীক্ষার যে প্রস্তুতি, সেই পর্বটাও ভীষণ ভালো চলছে। কারণ তোমাদের 3 মার্চ থেকে তোমাদের পরীক্ষা, তো সেই জন্য তোমাদের প্রিপারেশান আশা করছি ভীষণ ভালো চলছে। তোমাদের প্রিপারেশান কার কেমন চলছে সেটা জানাতে পারো কমেন্ট সেকশানে, যদি ইচ্ছে থাকে। ইচ্ছে না থাকলে জানাবে না। আর যদি ভিডিওটার মধ্যে থাকা অঙ্কগুলো বুঝতে পারো বা অ্যাপ্রোচগুলো সঠিক মানে মাথায় মজ্জাগত হচ্ছে, তাহলে অতি অবশ্যই বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি বুঝতে না পারো তাহলে টাইমটাকে মেনশন করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, খোলাই রইল। এটাই ছিল বক্তব্য, আর কিছু নেই সেরকম। এবারে চলো অঙ্কে মুভ করা যাক। এমসিকিউ প্রথম প্রশ্ন কি বলেছে, ম্যাক্সিমাম থিওরিটিক্যাল প্রশ্নই আছে, একটু লক্ষ্য করবে, কারণগুলো একটু ব্যাখ্যা করব, তো একটু দেখবে ভালো করে। দেখো কি বলেছে, বস্তুর স্বাভাবিক কম্পনের সময়, যখন স্বাভাবিক কম্পন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তখন কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এটা হলো পর্যায়কাল। স্বাভাবিক কম্পন, স্বাভাবিক কম্পন মানে হচ্ছে ও নিজে থেকেই যখন কম্পিত হচ্ছে, টাইম পিরিয়ড, ঠিক আছে। নিজে থেকে যদি কম্পিত হয় তাহলে তার বেগের পরিবর্তন ঘটবে। কেন ঘটবে? তার কারণ হচ্ছে মাধ্যমের মধ্যে কিছু বাধাদানকারী বল থাকবে, সেই বলটার কারণে তার বেগ সর্বত্র সমান তো হবে না। একই রকমভাবে ত্বরণটাও সর্বত্র সমান হবে না, যেহেতু বেগটা পাল্টাবে, বেগটা এমনভাবেই পাল্টাবে, অনির্দিষ্টভাবে পাল্টাবে, তাই ত্বরণটাও সমত্বরণ হবে বলা যায় না, বা হবে না। যদি বাহ্যিক বল থাকে তাহলে কিন্তু ত্বরণেরও একটা হেরফের ঘটবে। দশা যদি বলো, দশাটারও পরিবর্তন ঘটবে, কারণ দশাটা মানে হচ্ছে যে একটা কম্পনশীল কণা, তার দশার অর্থটা হচ্ছে এটাই যে সে কোথা থেকে তার স্টার্টিংটা শুরু করেছে, বা সে কোন মুহূর্তে কোথায় আছে, বা তার শুরুর থেকে আর যে সেই মুহূর্তে আছে, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, সেটা দশাটাকে নির্ভর করে, মানে নির্দেশ করে। তো সেটা ডিপেন্ড করবে যে তুমি কোন সময়ে পার্টিকেলটার কম্পাঙ্ককে দেখছো বা কম্পনটাকে দেখছো তার উপরে, ঠিক। কিন্তু পর্যায়কাল, অর্থাৎ একটা ফুল রোটেশন করতে ওর যা সময় লাগবে, সেটা কিন্তু ওইটাই থাকবে, পরিবর্তন হবে না। বোঝাতে পারলাম? অপরিবর্তিত থাকে কোনটা। একই রকমভাবে আর একটা জিনিস বলতে পারো, টাইম পিরিয়ড যদি হয় t=1/n, কম্পাঙ্কটাও পাল্টাবে না। স্বাভাবিক কম্পন বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে কম্পাঙ্কটাও পাল্টাচ্ছে না, দ্যাটস ওয়াই টিটাও পাল্টাচ্ছে না। যদি এখানে এমসিকিউতে এই অপশানটা থাকতো, অপশানের মধ্যে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কটাও কিন্তু সঠিক হতো, এটা বুঝবে কিন্তু, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে যে অনুনাদের ক্ষেত্রে বস্তুর স্বাভাবিক কম্পন ও বাহ্যিক পর্যাবৃত্ত বলের মধ্যে কোন ধর্মটি অভিন্ন থাকে? হুইচ ইজ ফ্রিকোয়েন্সি। আমি বললাম আগেই ব্যাখ্যা করলাম ওটা, যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেম থাকে। 3 নম্বর, একটি সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্জ এর কাছে কত কম্পাঙ্কের আরেকটি সুরশলাকা একযোগে কম্পিত হলে অনুনাদের সৃষ্টি হবে? অনুনাদের সৃষ্টি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে যাওয়া। তোমার যে ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি যদি f0 হয়, আর যে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কারণে ও কম্পিত হচ্ছে, সেই দুটোর ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায়, তবেই কিন্তু অনুনাদ সৃষ্টি হয় বা রেজোনেন্স সৃষ্টি হয়।
ইংরেজি টার্মগুলো একটু পরিচয় রাখবে। রেজোনেন্স গঠিত হয়। তো 256 হার্টজি যদি থাকে তবেই কিন্তু এটা সম্ভব। তাহলে অপশান নাম্বার এ। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে বলেছে বস্তুর অবমন্দিত কম্পন, মানে যেটাকে বলে ড্যাম্পড অসিলেশন, সেটার সময় ক্রিয়া করে তিনটেই ক্রিয়া করে, তিনটে বলছে আরও দুটোই ক্রিয়া করে, প্রত্যানয়নকারী বল আর বাধাজনিত বল। বাহ্যিক পর্যাবৃত্ত বল ক্রিয়া করে না। বাহ্যিক পর্যাবৃত্ত বল ক্রিয়া করলে তো পরবশ কম্পন হয়ে গেল, ফোর্সড অসিলেশন। সেটার তো কোনো গুঞ্জাস নেই, কোনো চিন্তাধারা নেই এখানে, কারণ পরবশ কম্পন তো এটা নয়। এটা হচ্ছে অবমন্দিত কম্পন। অবমন্দিত কম্পন মানে নিজের কম্পনেও কম্পন হচ্ছে, কম্পিত হচ্ছে, তার সাথে সাথে একটা বাহ্যিক বল আছে, বাহ্যিক বাধাদানকারী বল আছে। বাহ্যিক বল ওইরকম না, বাহ্যিক বাধাদানকারী বল আছে, যার ফলে তার কম্পাঙ্ক না তার বিস্তারকে কিছুটা কিন্তু হ্যাম্পার করছে। সেটাই তো ড্যাম্পড অসিলেশন। বিস্তারটা ধীরে ধীরে কমে যাওয়া, কম্পাঙ্ক কমে যাওয়া নয়, বিস্তারটা ধীরে ধীরে কমে যাওয়া। ঠিক, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে দুটোই থাকে। একটা হচ্ছে কি বললাম, একটা হচ্ছে প্রত্যানয়ক বল, যেটার জন্য অসিলেশনটা কমপ্লিট করছে। প্রত্যানয়ক বলের ইংরেজিটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স এটাও থাকে, রেস্টোরিং ফোর্সও থাকে, প্লাস তোমার যে বাধাদানকারী ফোর্স মানে অপোজিং ফোর্স, অপোজিং ফোর্স, এই দুটোই কিন্তু থাকে, এই দুটোই কিন্তু থাকে। তাহলে হচ্ছে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি। 5 নাম্বার, পরবশ কম্পনে থাকবে তিনটে, এর সাথে আরও বাহ্যিক ওই পর্যাবৃত্ত বল অর্থাৎ এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স ওইটাও যোগ হয়ে যায়। ওইটার জন্যই তো কাঁপতে থাকে, বাধাও থাকে, আবার নিজের থেকেও কাঁপে, আবার কাঁপতে হেল্প করার জন্য একটা বল থাকে, তিনটে বল থাকে। ঠিক আছে, তারপর কি বলছে, কোনো কণার পরবশ কম্পনের সময় কণাটির ওপর এই যে বললাম প্রত্যানয়ক বল, অপচয়ী বল মানে যেটা বাধাদানকারী বল, আর বাহ্যিক পর্যাবৃত্ত বল, তিনটেই ক্রিয়া করে, অর্থাৎ অপশান নাম্বার এ। এইগুলো তো হলোই, এগুলোর সাথে আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স প্রত্যেকটাই থাকবে। 6 নম্বর। 6 নম্বর বলেছে পরবশ কম্পনের সময় বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক কম্পনশীল বলের কম্পনশীল বস্তুর যে কম্পাঙ্ক তার সাথে সমান হয়, বেশি হয়, কম হয়, না সমান বেশি কম তিনটাই হতে পারে, না তিনটাই হতে পারে। এমন নেই যে দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে। ম্যাচ যদি করে তাহলে ভালো, তাহলে রেজোনেন্স হবে। ম্যাচ না করলেও যে হবে না সেটা না। 7 নম্বর। 7 নম্বরে বলেছে যে পরবশ কম্পনের সময় কম্পনশীল বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক ও বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক যদি সমান হয়ে যায় তাহলে অনুনাদ ঘটবে, অপশান নাম্বার সি, যেটা বললাম এক্ষুনি, রেজোনেন্স ঘটবে, এটাই বিষয়। ঠিক আছে, তারপর কি বলেছে, অবমন্দিত কম্পনের সময় কোন রাশিটি একটানা কমতে থাকে, বিস্তার, যেটা বারবার বলছি আমি, অপশান নাম্বার ডি, বিস্তার। অর্থাৎ কম্পাঙ্ক কমে না, বিস্তার কমে, অ্যাম্প্লিটিউডটা কমে, ফ্রিকোয়েন্সি নয়। 9 নম্বর, কথা বলার সময় মাইক্রোফোনের পর্দাটির কম্পন হলো, ও নিজে তো কাঁপছে না, কাঁপানো হচ্ছে আমার শব্দের দ্বারা বা আমার মুখ থেকে আওয়াজ যে বার হচ্ছে সেই বল দ্বারাও কাঁপছে, মানে পরের বসে কাঁপছে, পরবশ কম্পন। তাই এটাকে বলতে হবে তোমাকে পরবশ কম্পন বা অপশান নাম্বার সি। বোঝাতে পারলাম? 10 নম্বর প্রশ্ন, একটি একমুখ বন্ধ কাঁচনলের খোলা মুখের সামনে একটি কম্পনশীল সুরশলাকাকে ধরলে কাঁচনলটির বিশেষ দৈর্ঘ্যের ক্ষেত্রে তীব্র শব্দ শোনা যায়। অর্থাৎ কাঁচনলটির বিশেষ দৈর্ঘ্যে মানে কোনো কোনো জায়গাতে একটা কী পাওয়া যায়, বিশেষ আওয়াজ পাওয়া যায়, তীব্র আওয়াজ পাওয়া যায়। তখন কি হয়, তখন দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়। দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ মানে ওই একটা ফ্রিকোয়েন্সি থেকেই উৎপন্ন যে দুটো উপসুর তাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে গেলে সেখানে অনুনাদের সৃষ্টি হয়। কোথায় আওয়াজটা বেশি লাগবে শুনতে, যেখানে রেজোনেন্স গঠিত হবে। তাহলে রেজোনেন্স বা অনুনাদ হচ্ছে সঠিক উত্তর। সেটা কি না, অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করেছে, অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করেছে। নেক্সট, কি বললো তারপরের দুটো প্রশ্ন? তারপরের দুটো প্রশ্নতে বলেছে যে কোনো মাধ্যমে কোন বৈশিষ্ট্যের জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গ ওই মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে, স্থিতিস্থাপকতার জন্য। কারণ এইসব তরঙ্গগুলো স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয়, এটাই কারণ। স্থিতিস্থাপক যদি না হয়, স্থিতিস্থাপকতা যদি প্রপার্টিটা না থাকে মাধ্যমটার মধ্যে, তাহলে কিন্তু শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। 12 নম্বর আর শেষ প্রশ্ন বলেছে যে পরবশ কম্পনের ক্ষেত্রে প্রযুক্ত বলের কম্পাঙ্ক যখন ω1 তখন বিস্তার হয় সর্বাধিক, আর যখন কম্পাঙ্ক ω2 তখন শক্তি হয় সর্বাধিক। তো আমাদের যে শক্তি এনার্জি, সেই এনার্জিটা ম্যাক্সিমাম তখনই হবে, এনার্জিটা ম্যাক্সিমাম তখন হবে যখন অ্যাম্প্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, যখন অ্যাম্প্লিটিউডটা ম্যাক্সিমাম হবে। হলো, তাহলে এই যে ω1 আর ω2 এই দুটো কিন্তু সেম,
জাস্ট জটিলতার জন্য বিষয়টাকে দিয়েছে। ওমেগা 1ও যা, ওমেগা 2ও ফ্রিকোয়েন্সি তা, কারণ ওই সেম ফ্রিকোয়েন্সিতে এনার্জিটা ম্যাক্সিমাম হয়। ইট মিনস দ্যাট অ্যাম্পলিটিউডটাও ম্যাক্সিমাম হবে বা বিস্তারটাও সর্বাধিক হবে। যে ফ্রিকোয়েন্সিতে বিস্তার সর্বাধিক সেই ফ্রিকোয়েন্সিতেই কিন্তু এনার্জিটাও সর্বাধিক। এটা কার সাথে ম্যাচ করলো? অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। আর এটা এসেছিল AIEEE 2004, ইয়েস 2004। এবার এর সাথেই আমাদের প্রবলেম সেট 1টাও আছে, একটাই প্রশ্ন মাত্র, একটাই প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে কোনো অবমণ্ডিত দোলকের প্রথম দুটি দোলনের বিস্তার যথাক্রমে A1 ও A2 দেওয়া আছে, তৃতীয় দোলকটির বিস্তার কত হবে, মানে A3টা জানতে চেয়েছে। এরূপ 3টে কেস আছে, এরকম টাইপের 3টে কেস আছে। তো সূত্র যেটা আমাদের অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে A1/A2 সমান হবে A2/A3, এটাই হয়, রেশিওটা সেম থাকে। আরও যদি হতো তাহলে A3/A4 হতো, আরও যদি হতো তাহলে A3/A4 হতো, এইভাবে কিন্তু চলতে থাকে। তো আমাদের এই দুটো নিয়ে কাজ, এই একটা ইকুয়েশন নিয়ে কাজ। এখান থেকে A3 আমাদের চাই। A3 কী হয়ে যাবে? A3 হয়ে যাবে A2 এর স্কোয়ার ডিভাইডেড বাই A1। তো এটা প্রথম ক্ষেত্রে বার করব। প্রথম ক্ষেত্রে A3 কত হবে? প্রথম ক্ষেত্রে A3 হবে A2 তার স্কোয়ার। A2 কত দিয়েছে? 2.4 সেমি, আর এটা 3 সেমি, তাহলে 2.4 তার স্কোয়ার ডিভাইডেড বাই 3, এটা হবে 5.76 ডিভাইডেড বাই 3। তাহলে এটা করে দেখতে হবে একটু। তোমাদের যদিও ক্যালকুলেটার অ্যালাউ নেই, ক্যালকুলেটার রিলেটেড কথা তো আমি বলে দিয়েছি যে ক্যালকুলেটার অ্যালাউ না থাকলেও তোমাদের অবশ্যই এটা 3 দ্বারা বিভাজ্য করলেও হয়, প্রবলেম নেই, ক্যালকুলেটার লাগবে না যদিও। ক্যালকুলেটার অ্যালাউ না থাকলেও তোমাদের এটা যেহেতু ছায়াপ্রকাশনীর ভলিউম 2 বই, সেমিস্টার 2 বই নয়, ওই জন্য আমি ছায়াপ্রকাশনী এক্সপোজ ভিডিওটা বানিয়েছিলাম, তো সেখানে চাইলে দেখতে পারো। তো যাই হোক, মানে কী বলেছিলাম ক্যালকুলেটার রিলেটেড কথা। 3 একে 3, 3 9 27, 3 2 6, এত সেন্টিমিটার। প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি A3 বার করি সেটা হয়ে যাবে A2 তার স্কোয়ার। A2 কত না 4.9, আর এটা হচ্ছে 5, 4.9 তার স্কোয়ার ডিভাইডেড বাই 5, এটা কত হবে? 4.9 তার স্কোয়ার মানে হচ্ছে 49 স্কোয়ার আগে করি, তার আগে দুটো শূন্য এমনি কমিয়ে দেবো। তো 9 স্কোয়ার হয় 81, 8 হাতে থাকলো, 9 4 36, 36 দুগুণে 72, 72 আর 8 80, 8 4 4 16, 16 আর 8 24, তাহলে 24 দশমিক এটা, তাহলে এটা হবে 5 4 20 দশমিক, 5 8 40, 1 10, 5 দুগুণে 10, 4.82, 8 অবধি নিয়েছে। আর প্রথমটা নিয়েছে 1.9 অবধি। না বিভাজ্য হচ্ছে যখন আমি কেন নিতে যাব, এটাই থাক, প্রায় কেন দেব থাক। 3 নাম্বার, 3 নাম্বারটা হলো A2টা 2 আর এটা 4, 2 আর এটা 4, তাহলে 2 স্কোয়ার বাই 4 মানে 4/4 মানে 1 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হলো, কোনো সমস্যা নেই। খুব একটা বেশিক্ষণের ভিডিওটা হলো না, আই হোপ। হ্যাঁ, প্রায় 15 মিনিট, 15 মিনিটও হয়নি, 12-13 মিনিট হলো। যাই হোক, আজকের ভিডিওটা এত দূর অবধি থাকলো, চিন্তা নেই। কম্পনের প্রকৃতি কমপ্লিট হয়েছে, তরঙ্গ গতিও কমপ্লিট হবে, এবং সেটাও 2 মার্চের আগে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। দেখা হবে তোমাদের সাথে তরঙ্গ গতি অধ্যায় নিয়ে। টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।